এই নাও, আমি তোমাদেরকে এই জাদুর ডালিম বাড়িটি দিয়ে দিলাম। এই মুকুল, তুই খুব খারাপ লোক। এবার আমি তোর ঘাড় মটকাবো। তুই দোকানের জিনিসপত্রের দাম খুব বেশি করে নিস। বাইরে কত বৃষ্টি হচ্ছে, কে জানি এই বৃষ্টি কখন থামবে। ঘরে যে কোনো বাজার নেই, কখন যে বাইরে যাব। কিছুদিন ধরে কাজেও যেতে পারছি না বৃষ্টির জন্য। হ্যাঁ, আমারও না অনেক খিদে পেয়েছে। এই বৃষ্টিতে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। যদি একটু খিচুড়ি খেতে পারতাম। তুমি কখন গিয়ে বাজার করে আনবে মা? যাব রে মা, যাব। একটা সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই চলেছে, কে জানি কখন বৃষ্টি থামবে। হাতে যে কোনো টাকাও নেই। আমি বাইরে যেতে পারলেই তোর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো রে মা। সত্যি কি বন্যা হবে? বন্যা হলে যে আমাদের এই ভাঙা ঘরটা ডুবে যাবে, আর আমরা কোথায় থাকবো মা? তুই চিন্তা করিস না রে মা, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করবেন। এবছর বন্যা হলে যে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। রাত হয়েছে, আয় আমরা এখন ঘুমিয়ে নিই। এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ও মা, তাড়াতাড়ি উঠো না। দেখো আমাদের ঘরে কত পানি হয়েছে। আমি এখন এই পানির মধ্যে মাছ ধরবো। আমি মাছ ধরবো মা, উঠো উঠো। হায় আল্লাহ, এ তো দেখছি সত্যি সত্যি বন্যা হয়ে গেছে। আর বন্যার পানি দেখে আমাদের ঘরের মধ্যেও ঢুকে গেছে রে মা। এখন আমরা কি করব? মা, আমাদের ঘরের মধ্যেও বন্যার পানি চলে এসেছে। তাহলে কি আমরা বন্যার পানিতে ডুবে মরে যাব মা? মা, আমার এই পানিতে নেমে মাছ ধরতে ইচ্ছে করছে। আমি একটু পানিতে যেয়ে মাছ ধরে নিয়ে আসি। না রে মিনা, এটা তুই কি বলছিস? এই বন্যার পানিতে একদম যাবি না। এই পানিতে নামলেই যে ভাসিয়ে নিয়ে যাবে। আমি একটু বাইরে গিয়ে দেখে আসি কি অবস্থা, এরপরে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে। তুই এখানেই বসে থাক মা। এরপর শেফা শিয়ালিনী মিনাকে রেখে বাইরে চলে যায়। হে সৃষ্টিকর্তা, বাইরে তো দেখি ঘর ছুঁই ছুঁই পানি হয়ে গেছে। এত পানির মধ্যে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কি করব এই বন্যার মধ্যে? মা মিনা, বাইরে যে অনেক পানি, বন্যা হয়ে গেছে। এই বন্যার পানিতে এখন তোকে নিয়ে কোথায় যাব? ও মামা, আমার তো এখন অনেক ভয় করছে। আমরা এই বন্যার পানি থেকে ভেসে ভেসে মরে যাব। ও মা, বলো না, তাহলে যে আমাদের শার্ক এসে খেয়ে নেবে, আমাদের কি হবে মা? এই পানির মধ্যে অনেক বড় বড় শার্ক থাকে। শার্কগুলো আমাদের খেয়ে নিলে কি হবে মা, বলো? আরে মিনা, তুই এটা কি বলছিস? শার্ক আমাদের কেন খেয়ে নিবে? চল আমরা আমাদের ঘরের চালার উপরে গিয়ে আশ্রয় নিই। এরপর দেখা যাবে, আল্লাহ নিশ্চয় আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেবে। তুই এত চিন্তা করিস না রে। মা, আমরা এভাবে কতক্ষণ ঘরের চালের উপরে থাকবো? আমার যে এখানে থাকতে একদম ভালো লাগছে না। এখানে বসেই থাকতে পারছি না। মিনা, তোকে নিয়ে এত পানির মধ্যে কোথায় যাবো রে মা? তুই তো ভালো করে সাঁতারও জানিস না। একটু অপেক্ষা কর মা, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। মা, আমার যে অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও মা। হ্যাঁ রে মিনা, ঘরে কিছু শুকনো মুড়ি রেখেছিলাম, সেগুলো তুই খেয়ে কোনো রকমের পেটটা ভরিয়ে নে। তুমিও তো সকাল থেকে কিছু খাওনি মা। এখন সন্ধে হয়ে এলো, তুমিও খেয়ে নেবে আমার সাথে। মা, ও মা, দেখো না, আমাদের ঘরের সামনে কত বড় একটা নৌকো ভেসে আছে। হ্যাঁ রে, সত্যিই তো। সৃষ্টিকর্তা আমাদের উপরে মুখ তুলে তাকিয়েছে। আল্লাহ আমাদের উপরে দয়া করেছে রে মা। মা, চলো এই নৌকোতে করে আমরা টুম্পাদের বাড়িতে যাই। আমরা অন্য কারোর বাড়িতে গিয়ে সাহায্য চাই। না রে মা, এই বন্যার মধ্যে কার কাছে সাহায্য চাইতে যাব? এখন যে সবারই আমাদের মতো পরিস্থিতি। চল এই নৌকাটা নিয়ে আমরা খাবার খুঁজতে বেরিয়ে যাই, আর কোনো একটা উঁচু জায়গার সন্ধান করি। এরপর মিনা ও তার মা সেই নৌকাটিতে ভাসতে ভাসতে চলে যায়। মা, আর কতক্ষণ তুমি আমাকে এভাবে নৌকাতে ভাসিয়ে নিয়ে বেড়াবে? আমার যে আর ভালো লাগছে না। তুমি আমাকে নিয়ে কোথাও একটা নিয়ে চলো না। আমি এই পানির মধ্যে আর ভাসতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা।
হ্যাঁ রে মিনা, আমি তো বুঝতে পারছি কি করব বল। বন্যার পানিতে যে পুরো গ্রামটাই তলিয়ে যাওয়ার অবস্থা। আমরা যে কোনো একটা শুকনো জায়গার খোঁজই পেলাম না। চল মা, ওই দিকটাতে গিয়ে দেখি। ওই দিকটাতে গেলে যদি কোনো শুকনো জায়গার খোঁজ পাওয়া যায়। মিনা, ওই দেখ, এখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল, এই জঙ্গলের মধ্যে আমরা গিয়ে দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি। মা, দ্বীপে তো এলাম, এখন আমরা কোথায় যাব মা? আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও না মা। মিনা, একটু কষ্ট কর মা। এই জঙ্গলের মধ্যে আমরা মা ও মেয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। আয়, একটু ঘুরে দেখি যদি কোনো খাবার খুঁজে পাই। আমি জাদুর পড়ি, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। তোমরা মা ও মেয়ে এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন? আমাকে খুলে বলো। এরপর শেফা শিয়ালিনী সেই জাদুর পরীকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলতে থাকে। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে সাহায্য করছি। এই নাও, আমি তোমাদেরকে এই জাদুর ডালিম বাড়িটি দিয়ে দিচ্ছি। এই জাদুর ডালিম বাড়ির মধ্যে তোমরা মা ও মেয়ে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আমি এখন চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আর যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে ডেকো। বিদায়। মা, দেখেছো, ওই জাদুর পরীটি আমাদেরকে সাহায্য করে চলে গেল। এখন থেকে আমাদের কোনো কষ্ট থাকবে না। আমরা দুজনেই ডালিম বাড়িতে থাকতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে। চল, আমরা অনেক ক্লান্ত। আমরা এই জাদুর ডালিম বাড়ির মধ্যে গিয়ে একটু বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করি। দোলা নামক গ্রামে টুম্পা ও রুম্পা নামের দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তারা যেই গ্রামে থাকতো সেই গ্রামে কেবল একটাই মুদি দোকান ছিল। বাজার গ্রাম থেকে অনেক বেশি দূরে থাকার কারণে বাঘ এটারই সুযোগ নিত। সে সব সময় জিনিসের দাম বাড়িয়ে নিত। বাঘ মামা, 1 প্যাকেট চানাচুর আর 1 কেজি চাল দাও তো। এই নাও বাপু, তোমার চাল আর চানাচুর। এবার 300 টাকা দাও তো। এই কি বাঘ মামা, চানাচুরের দাম তো 20 টাকা আর চালের দাম তো 100 টাকা, তাহলে তুমি 300 টাকা চাইছো যে? দেখ সিচকে, শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক খরচ এবং কষ্ট হয়। আর তুই যদি এই দামে এখান থেকে নিতে চাস তাহলে নিয়ে যা, আর না নিলে রেখে এখান থেকে শহর থেকে নিয়ে যা। গ্রামে আর কোনো দোকান না থাকায় সিচকে বাধ্য হয়ে বাঘমামার কাছ থেকে বেশি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। মা, মা, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। আমাকে কিছু টাকা দাও না, আমি চকলেট কিনে খাই। মারে, তুই তো জানিস আমরা কত গরিব। তোর বাবা মারা যাওয়ার পর কোনো রকম তোদের নিয়ে সংসারটা চালাচ্ছি। তোকে এখন আমি চকলেট কেনার টাকা কোথা থেকে দেবো রে মা? না মা, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে এখন চকলেট কেনার টাকা না দিলে আমি কিন্তু এখন কাঁদতে শুরু করব। ও মা, দাও না বোনকে কিছু টাকা, বোন তো কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোকে আর বোনের হয়ে কথা বলতে হবে না। এই নিয়ে যা 20 টাকা। 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা ফেরত আনবি। ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা, তুমি কত ভালো। এরপর টুম্পা চকলেট কেনার জন্য বাঘমামার দোকানে যায়। বাঘ মামা, বাঘ মামা, আমাকে একটা চকলেট দিন তো। ছোট বাচ্চা, একে ভালোই ঠকানো যাবে। এই নাও চকলেট, এবার টাকা দাও তো। এই নিন টাকা। এই কি বাঘ মামা, আমার বাকি টাকা ফেরত দিন। কিসের বাকি টাকা? চকলেটের দাম তো 20 টাকাই। এরপর টুম্পা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বাঘ মামা তো বলল চকলেটের দাম বেড়ে গেছে, তাই টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু মাঝে বলল 10 টাকা ফেরত নিয়ে যেতে। এখন কি করব? এরপর টুম্পা বাড়ি চলে যায়
আর টাকা ফেরত না নেয়ায় শেফা শিয়ালিনী টুম্পার উপর অনেক রেগে যায়। 5 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস, এমনিতেই অভাবের সংসার, আর বাকি টাকা কই? হ্যাঁ, আর টাকা ফেরত দেয়নি? না মা, বাঘ মামা তো বললো চকলেটের দাম 20 টাকা। কতবার বলেছি ওই দোকানে যাবি না, ও তো দোকানদার নয়, ও একটা ডাকাত। সব জিনিসের দাম দ্বিগুণ হারে টাকা নেয়। এমন অসৎ ব্যবসায়ী আমি আমার বাপের জন্মে দেখিনি। আজ থেকে আর ওই দোকানে যাবি না, আর আজ থেকে তোর চকলেট খাওয়া বন্ধ, এই বলে দিলাম। শেফা শিয়ালিনী এই কথা বলে ঘরে চলে যায়। আর শেফা শিয়ালিনীর এমন কথা শুনে মিনা অনেক মন খারাপ করে একটা বাগানে গিয়ে অনেক কান্না করতে থাকে। আমার আর চকলেট খাওয়াই হলো না। বাবা বেঁচে থাকলে আমায় কত চকলেট কিনে এনে দিত। আমার যে চকলেট খেতে খুব ভালো লাগে। ওই বাঘ মামা খুব খারাপ। আমার কাছে যদি একটা চকলেটের গাছ থাকতো, তাহলে আমি গাছ থেকে ইচ্ছে মতো চকলেট খেতে পারতাম। আচ্ছা, বীজ থেকে যদি গাছ হয়, তাহলে চকলেট রোপণ করলে চকলেটের গাছ হবে না কেন? যাই, আমার এই হাতের চকলেটটা রোপণ করে দেই। এরপর টুম্পা সেই চকলেটটি মাটিতে রোপণ করে দেয়। আর সেখান থেকে টুম্পা খুব খুশি হয়ে বাড়ি চলে যায়। আর তখনই সেখানে একটা পরী চলে আসে। আর পরী বলে, আরে মেয়েটার কত কষ্ট, এই ছোট্ট মেয়েটা চকলেট খেতে কত ভালোবাসে, আর মেয়েটা কত আশা করে মাটিতে চকলেটটা রোপণ করে দিয়েছে। এখানে যদি চকলেটের গাছ না হয়, তাহলে তো এই ছোট্ট মেয়েটা খুব কষ্ট পাবে, আর মনেও খুব আঘাত পাবে। না, মেয়েটাকে আমার সাহায্য করা উচিত। এই কথা বলে পরী চকলেটের ওপর জাদু করে, আর সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। পরের দিন সকালবেলা টুম্পা বাগানে এসে তো চকলেটের গাছটা দেখে অবাক হয়ে যায়, কারণ সেই জায়গায় চকলেটটা রোপণ করেছিল, সেই জায়গাতেই একটা বড় চকলেটের গাছ হয়ে আছে। মা, মা, বোন, কোথায় তোমরা? দেখে যাও, দেখে যাও, এখানে কি হয়েছে। মা, ও মা, এখানে এসো তাড়াতাড়ি। কি রে টুম্পা, তুই এভাবে ডাকছিস কেন? আর এই চকলেটের গাছটা এখানে কোথা থেকে এলো রে? মা, আমি না কাল আমার চকলেটটা এখানে পুঁতে দিয়েছিলাম। মনে হয় সেই চকলেট থেকে চকলেটের গাছটা হয়েছে। এইসব তুই কি বলছিস রে মা? তবে আল্লাহ আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে। হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। মা, এবার থেকে তো আমরা দু বোন যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? বোন, শুধু আমরা দুজন নই, বল আমরা সবাই। আজ থেকে এই চকলেট গ্রামের সকল বাচ্চারা খেতে পারবে। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা এই গাছ থেকে চকলেট খেতে থাকে। এর জন্য তারা সকলেই অনেক খুশি ছিল। গ্রামের এই চকলেট গাছের কথা মুকুল বাঘ জানতে পেরে যায়, আর মনে মনে মুকুল বাঘ ভাবে, আমার এবার ওই চকলেট গাছ থেকে চকলেট পেড়ে আনতে হবে। ওই চকলেট বিক্রি করলে তো আরও টাকা লাভ করতে পারবো। হা 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 হা। রাত হতে না হতেই মুকুল দোকানদার সেই চকলেট গাছের নিচে আসে, আর চুরি করে সব চকলেট নিয়ে সেখান থেকে চলে যায়। বোন, দেখ, একটা চকলেটও তো কাছে দেখছি না। কি হলো রে বোন চকলেটগুলোর? জানি না রে বোন, কি হয়েছে, তবে তুই কান্না করিস না। এরপর মুকুল দোকানদার প্রতিদিন রাতে সেই গাছ থেকে চকলেট চুরি করতে থাকে, আর বাচ্চারা প্রতিদিন চকলেট খেতে এসে নিরাশ হয়ে যায়। বোন, আমি ওই মুকুলের দোকানে আমাদের কাছে চকলেট দেখেছি বিক্রি করতে। আমার মনে হয় মুকুল কাকুই আমাদের কাছে চকলেট চুরি করে নিয়েছে।
মুকুল কাকুকে আমাদের এবার উচিত শিক্ষা দিতেই হবে। বোন শোন, আমার কাছে না একটা বুদ্ধি আছে। এরপর রাত হতে না হতেই আজও মুকুল দোকানদার প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে। ঠিক তখনই গাছ থেকে ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে। এই মুকুল, তুই খুব খারাপ লোক। এবার আমি তোর ঘাড় মটকাবো। তুই দোকানের জিনিসপত্রের দাম খুব বেশি করে নিস। এখন এসেছিস বাচ্চাদের চকলেট গাছে চকলেট চুরি করতে। দাঁড়া, তোর ঘাড় এবার আমি মটকাবো। দাঁড়া। ওরে বাবারে, পেতনি, পালা এখান থেকে মুকুল দোকানদার, পালা। আমি আর চুরি করব না, দামও বেশি করে রাখবো না, পালা। আপনা বাঁচলে বাপের নাম। বোন, তোর ভূত সাজার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো ছিল রে। এরপর থেকে মুকুল দোকানদার আর চকলেট চুরি করতে আসতো না, আর সবার কাছ থেকে দামও বেশি রাখতো না। আর ওই গ্রামের বাচ্চারা চকলেট গাছ থেকে আবারও চকলেট খেতে পেরে অনেক খুশি হয়ে যায়। ওহ বাবা, আমার তো অনেক খিদে লেগেছে। না খেলে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না। এই কি, এই গাছে তো একটা কাঁঠাল ধরে আছে, তাও তো আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা উপর দিয়ে দেখতে কাঁচা দেখা গেলেও ভেতরে কিন্তু তুমি ঠিকই পাকা পাবে, আর কাঁঠালটা তুমি পেরে খেতে পারো শিয়ালিনী। এই কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো। তাহলে তুমি সাধারণ কেন গাছ না, তুমি একটা জাদুর গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেড়ে খাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেড়ে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করানোর জন্য। এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কিভাবে আসলো? তুমি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার তিনটি ইচ্ছের কথা আমাকে জানায়, আমি তাহলে তার তিনটি ইচ্ছে পূরণ করে দিই। কাঁঠাল, তুমি অনেক ভালো। তাহলে তুমি আমার আরো দুটি ইচ্ছে পূরণ করবে, তাই তো? অবশ্যই, আমি তোমার বাকি দুটি ইচ্ছে পূরণ করব। তো এবার বলো, তোমার বাকি দুটি ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সঙ্গে যাবে আর আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে থাকবে, কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। তুমি যদি থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর শেফা শিয়ালিনী সেই জাদুর কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব ঘটনা খুলে বলে, আর এসব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমি তিনটি ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারো। এরপর মিনা জাদুর কাঁঠাল থেকে কিছু অংশ খায়, আর তারপর কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, আমার ইচ্ছে তিনটে পূরণ করবে তো? আমার দুটি বন্ধু আছে, মুন্নি আর টুম্পা, তুমি ওদের জন্য এক বক্স চকলেট দাও তো। এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে সেখানে এক বক্স চকলেট নিয়ে আসে,
আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে। মিনা, তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা চকলেট কেনার মতো টাকা কোথায় পেলি রে মিনা? নিশ্চয়ই তোর মা শেফালি চুরি করেছে। তোদের তো খাবার কেনার মতো টাকা নেই, আবার এসেছিস আমাদের জন্য চকলেট দিতে। এই মিনা, সত্যি করে বলতো, কুড়িয়ে নিয়ে এসেছিস নাকি? না বাঘিনী কাকি, তুমি যেটা ভাবছো ওটা নয়। আমি ভালো চকলেটের প্যাকেট নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে, আর এসব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠাল থেকে আমরা সাহায্য নিতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকিমা, তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে, আমি এ কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাহলে ওই জাদুর কাঁঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব। এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। মিনার জন্য দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা কিছু বলবে নাকি গো? তার বলিস না, আজ কয়দিন ধরে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, আবার সেটা নাকি ইচ্ছে পূরণ করে। শেফা, তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা বাঘিনী ভাবি, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি। এই কি বাঘিনী কাকি, তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে উকি মারছো কেন? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। এই নাও বাঘিনী ভাবি, তোমার ঔষধ। মা মিনা, তুই কাঁঠালের সাথে খেলা কর, তাহলে আমি কাজে গেলাম। এই কথা বলে শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। মামিনা, আমি একটু টুম্পার নানা বাড়ি যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আসতো। আমার খুব মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি বাঘিনী কাকি। এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায়, আর এই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠাল নিয়ে বেরিয়ে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নিই, তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা, আমার মাথা ব্যথা সেরে গেছে, তাই আমি এখন আর টুম্পার নানি বাড়ি যাব না, তুই এখন বাড়ি ফিরে যা। এরপর মিনা তার বাড়ি ফিরে যায়। আরে আরে ভাবি, আপনি এই কাঁঠাল কোথায় পেলেন? মিচকে ভাইজি, আমি আপনাকে এই ঘটনা পরে বলবো, আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন। এই কাঁঠাল, এই, এখন আমাকে অনেকগুলো সোনামোহর এনে দেয় তো। আর ঠিক তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলো সোনার মোহর এনে দেয়, আর এভাবেই সারাদিন কেটে যায়। আর এদিকে সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়ি ফিরে আসে। কি রে মামিনা, তোর আবার কি হলো? এভাবে কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। ও মা, দেখো না, আমাদের সেই জাদুর কাঁঠালটা আমি কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না মা। কি বলছিস এসব? কাঁঠাল আবার কিভাবে হারিয়ে যায়? চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি, আর আসলে তো দেখতেই পাবে। তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারে না, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে। আজ তো রাত হয়ে গিয়েছে, তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আর এইদিকে বাঘিনী জাদুর কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয়। এই জাদুর কাঁঠাল, এবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দে তো। এই
শয়তান বাঘিনী, তোর ইচ্ছে পূরণ হয়েছে। আমি তোকে তোর 3টি ইচ্ছে পূরণ করেছি, আর কোনো ইচ্ছে আমি তোর পূরণ করতে পারবো না। কিন্তু তুই তো শেফার 3টারও বেশি ইচ্ছে পূরণ করেছিস, তাহলে আমার ইচ্ছেগুলো পূরণ করছিস না কেন? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি ওর আরো ইচ্ছে পূরণ করব। কিন্তু তুই অনেক খারাপ, লোভী বাঘিনী। তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তোর লোভের শাস্তি তুই এখন পাবি। আমি যা যা দিয়েছি সব এখন ফিরিয়ে নিলাম, আর এই নে, এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মারে, আমি মরে গেলাম তো। এই কাঁঠাল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো লোভ করব না। কাঁঠাল, তুমি এখানে? আমি ঠিক ধরেছিলাম, বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ, শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঁঠাল চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়ি ফিরে যাই। এরপর শেফা শিয়ালিনী জাদুর কাঁঠালটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে।